জিম্বাবুয়ের বিপক্ষে আত্মসমর্পণ নাকি এটাই টি-20-তে বাংলাদেশের সামর্থ্য? এ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার। আজাদ মজুমদার, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ব্যাটিং নিয়ে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বাংলাদেশ 100 রান পার করে দিল 0 উইকেটে, সেখান থেকে মাত্র 42 রান করতে তারা 10টা উইকেট হারিয়ে ফেলেছে। একই সাথে আমরা যদি একটু ফিল্ডিং নিয়েও কথা বলতে চাই, আসলে কোনটা বেশি বিপর্যয়ে পড়েছে, ব্যাটিং নাকি ফিল্ডিং? আজাদ মজুমদার, আমরা আসলে গতকালের ম্যাচ নিয়েই কথা বলতে চাচ্ছিলাম। বাংলাদেশের ব্যাটিং ধস আমরা দেখছিলাম, একই সাথে যদি আসলে বলি যে ফিল্ডিং, সেটা নিয়েও আসলে বিপর্যয়ের একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি কিনা পুরো সিরিজ জুড়ে। গতকাল শুরুতে যদি আসলে আমরা বলি যে ব্যাটিং বিপর্যয়ের কারণটা কি, জিম্বাবুয়ের বোলিং লাইন আপ কি আসলে এত বেশি বিশ্বমানের হয়ে গেছে যে বাংলাদেশের ব্যাটাররা আসলে দাঁড়াতেই পারছিল না? আসলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটাতে আমরা যথেষ্ট অধারাবাহিক ছিলাম কালকে। আপনি যদি দেখেন ব্যাটিং এর শুরুটা খুব ভালো হয়েছিল। তানজিদ এক পাশে আক্রমণাত্মক ব্যাটিং করার কারণে সেটা সৌম্যকে খুব সহযোগিতা করেছে, কারণ সৌম্য ইনজুরি থেকে ফিরেছিল। প্রথম দিকে একটু শেখেছিল, কিন্তু তানজিদ ভালো খেলার কারণে সৌম্য শেষের দিকে তার ন্যাচারাল শটটা খেলতে পেরেছিল, যে কারণে তিনিও কিছু রান পেয়েছেন। এই দুটো ইনিংস বাদ দিলে বাকি যারা আছে তারা আসলে ম্যাচটাকে ভালোভাবে রিড করতে পারেননি, সিচুয়েশনটাকেও ভালোভাবে রিড করতে পারেননি। হয়তো ভেবেছিলেন যে শুরুতে অনেক রান হয়ে গেছে, অতএব তারা সবাই চালিয়ে দেবেন, সব বলেই চালানোর চেষ্টা করেছেন, যে কারণে বাংলাদেশের রানটা হয়নি। আর বলটা একটু পুরনো হওয়ার পরে জিম্বাবুয়ের বোলাররাও উইকেট থেকে কিছুটা সহযোগিতা পেয়েছেন। কিন্তু এইটার চেয়েও বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে উইকেটটাকে এবং বলটাকে রিড করতে পারেননি, যে কারণে একের পর এক সবাই আত্মাহুতি দিয়ে ফিরে এসেছেন। এটা যদি ব্যাটিং এর কথা বলেন, বোলিং এও একই কথা। আমরা শুরুতে ব্রেক থ্রু পেয়েছিলাম, জিম্বাবুয়েকে যথারীতি চেপে ধরেছিলাম, কিন্তু আবার মাঝখানে তারা রিকভার করেছে, আবার আমরা ব্রেক থ্রু পেয়েছি, তারপর আবার তারা ম্যাচে ফেরার সুযোগ পেয়েছে। বারবার আমরা আমরা কিন্তু কনসিস্টেন্ট এটা ধরে রাখতে পারিনি। আবার ফিল্ডিং এ যদি দেখেন, তানজিদ তামিম অসাধারণ একটা ক্যাচ নিয়েছেন, আবার শেষ ওভারের আগে তিনি খুব সিম্পল একটা ক্যাচ মিস করেছেন। তো সব ডিপার্টমেন্টে যখন আপনি দেখবেন যে ধারাবাহিকতা নেই, আপনি এই ভালো খেলছেন তো পরের মুহূর্তে আবার আপনি বাজে ক্রিকেট খেলছেন, তখন কিন্তু আসলে জিম্বাবুয়ে কেন যে কোনো দলের সাথে কম্পিট করা কঠিন। আর এই সব ক্ষেত্রে আপনার প্রতিপক্ষ যখন বড় দল হবে, তারা কিন্তু আপনাকে আর দ্বিতীয়বার সুযোগ দেবে না। জিম্বাবুয়ে বলে প্রতিপক্ষ দুর্বল বলে আপনি হয়তো আবার সুযোগ পেয়েছেন, ম্যাচের লাগাম হাতছাড়া হয়ে যাওয়ার পরেও ম্যাচে ফিরতে পেরেছেন, কিন্তু আমাদের যেটা আশঙ্কার বিষয় যে যখন আমরা বড় দলগুলোর বিপক্ষে খেলবো, বিশেষত বিশ্বকাপে, তখন যদি এরকম পরিস্থিতি হয়, তখন কিন্তু আর আসলে ম্যাচে আর কামব্যাক করার কোনো সুযোগ পাবো না। সো আমাদের বাংলাদেশ দলের যেটা দরকার এই মুহূর্তে, পারফরমেন্স উন্নতি তো অবশ্যই দরকার, এবং একই সাথে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ক্ষেত্রেই আসলে পারফরমেন্স থেকে আরেকটু ধারাবাহিক করা দরকার। আদারওয়াইজ সামনে কিন্তু আমরা আসলে বড় ম্যাচগুলোতে বিপদে পড়ে যাবো। নিশ্চয়ই। যদি আসলে একটু জানতে চাই যে বাংলাদেশ তো নিঃসন্দেহে জিম্বাবুয়ের চেয়ে এই মুহূর্তে আসলে ভালো দল, এবং জিম্বাবুয়ে তো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। সেই একটা দলের বিপক্ষে নিশ্চয়ই প্রত্যাশা ছিল যে এমন পারফরমেন্স বাংলাদেশ করবে, মানে একেবারে হেসে খেলে হারিয়ে দেওয়ার যে কথাটা আমরা সবসময় বলে থাকি, এমন দৃশ্য হবে। সেখান থেকে লাস্ট দুটো ম্যাচে যদি আমরা দেখি, জিম্বাবুয়ে বেশ ক্লোজ করে ফেলেছিল ম্যাচটা। হয়তো তাদের কেউ একজন দাঁড়িয়ে যেতে পারলে, বা যেটা আমরা সবসময় বলি, বড় দল হলে হয়তো ম্যাচটা বের করে নিয়ে যেত। এই কারণটা আসলে কি? বাংলাদেশের পারফরমেন্স হঠাৎ করে কেন এত নিম্নগামী হয়ে গেল? বাংলাদেশ খুবই ভাগ্যবান আসলে, অভিজ্ঞতা এবং কিছুটা স্কিলের কারণে এই সিরিজ থেকে বেরিয়ে গেছে। মানে তারা ম্যাচগুলো জিততে পেরেছে। যদি বাংলাদেশের এক্সপেরিয়েন্স খেলোয়াড় না থাকতো, ফর এক্সাম্পল কালকে মুস্তাফিজ এবং সাকিব ম্যাচটা বের করে নিয়ে এসেছে কঠিন একটা সিচুয়েশন থেকে। দুটোই আসলে আমি মনে করি যে তাদের অভিজ্ঞতার কারণে সেটা সম্ভব হয়েছে। সেটা তারা পেরেছেন। স্কিল ওয়াইজ মুস্তাফিজ জিম্বাবুয়ের অন্য খেলোয়াড় চেয়ে অনেক এগিয়ে ছিলেন। এই ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্সের কারণে আমরা কিন্তু শেষ পর্যন্ত জিতেছি। কিন্তু যদি দল হিসেবে দেখেন, আসলে আমরা একেবারেই ভালো খেলতে পারিনি, এবং মোটামুটি জিম্বাবুয়ের মানের ক্রিকেটে খেলেছি আমরা। এটা খুবই আনফরচুনেট, কারণ আমাদের যে নিজস্ব ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশের, যে আমরা সবসময় আসলে একটা দল হিসাবে খেলি, দলের প্রায় সবাই কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করে, এটা কিন্তু এবার হচ্ছে না।
এইটাই হচ্ছে আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে আশঙ্কার বিষয় যে বাংলাদেশ তার নিজস্ব যে ক্রিকেটটা একটা দল হিসেবে সবার কাছ থেকে কিছু কন্ট্রিবিউশন নিয়ে আমরা ম্যাচগুলো জিতছি। প্রথম কয়েকটা ম্যাচে তৌহিদ হৃদয় তার অসাধারণ ব্যাটিং দিয়ে তার তারুণ্যের যে আহ, বলবো যে উচ্ছ্বাস বা তারুণ্যের যে জোয়ার সেটা দিয়ে সে আমাদেরকে ম্যাচগুলো জিতিয়েছে। কিন্তু অন্যরা কিন্তু আসলে খুব ভালো ব্যাটিংও করেনি, আর আমরা বোলিংয়েও আমরা সেভাবে সে করতে পারিনি। সাইফুদ্দিন খুব ভালো বোলিং করেছে, তাই তাসকিন খুব ভালো বোলিং করেছে। এরকম অল্প কিছু এক্সেপশন বাদ দিলে এই সিরিজটাতে আসলে আমাদের অ্যাজ এ টিম আমাদের দলীয় পারফরমেন্স খুবই খারাপ আমি বলবো। নিশ্চয়ই, যদি একটু জাকির আলীর পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, উইকেটের পেছনে তাকে একটা বড় সুযোগ দেওয়া হয়েছে লিটন থাকা সত্ত্বেও। আম, গতকাল আসলে তার পারফরমেন্স কেমন দেখলেন? তাকে কি খানিকটা সে কি মনে হয়েছে কিনা? জাকির আলীর ব্যাটিং নিয়ে আমার খুব একটা আপত্তি নেই, কারণ জাকির আলী আমি আগের ম্যাচে দেখেছি জাকির আলী ভালো ব্যাটিং করেছেন। প্রত্যেক ম্যাচে হয়তো একজনের পক্ষে ভালো ব্যাটিং করা সম্ভব না, কিন্তু তার কিপিং এর ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই উন্নতি করার সুযোগ আছে, বিশেষ করে যখন বলগুলো উপরে ওঠে এই ধরনের ক্ষেত্রে তার পজিশন সেন্স আমরা আগের ম্যাচেও দেখেছি, গতকালকেও দেখেছি যে দুটো ম্যাচে উনি দুটো বড় ক্যাচ মিস করেছেন, যেগুলো আসলে শেষ পর্যন্ত অনেক দাম বাংলাদেশের জন্য অনেক খারাপ ফলাফল বয়ে আনতে পারতো। দুটোই আসলে তিনি নিজেকে ঠিক জায়গায় ঠিক পজিশনে নিতে পারেননি। তো এরকম হাই লিফটিং ক্যাচের ক্ষেত্রে ওনার কিপিং এ অনেক উন্নতি করার যথেষ্ট সুযোগ আছে। এটা ছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে টি-টোয়েন্টিতে আসলে উইকেট কিপারকে বোঝা খুব কঠিন, কারণ টি-টোয়েন্টিতে খুব বেশি বল যে পেছনে যায় তা না। এই ধরনের ক্ষেত্রে আসলে একজন উইকেট কিপারকে ইমপ্রুভ করার জন্য বা তাকে বোঝার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে তার স্কিলটা বোঝার জন্য টেস্ট ম্যাচ, কারণ সেখানে অনেক ডট বল হয়, অনেক বল পিছনে যায়, অনেক ধরনের ক্যাচ হয়, প্রয়োজন ক্যাচ হয়, তখন তাকে তার স্কিলটা শো করতে হয়। টি-টোয়েন্টির ক্ষেত্রে যেটা হয় যে তাকে যে অল্প কিছু সুযোগ আসে, বিশেষ করে গত দুটো ম্যাচে আমরা দেখলাম যে দুটো বলেই অনেক উপরে উঠেছিল, কিন্তু জাকের আলী নিজেকে ঠিক জায়গায় নিতে পারেননি। আমরা কিন্তু দেখেছি অন্য ফিল্ডাররা তাকে ছেড়ে দিয়েছেন, ক্যাচটা তিনি নেবেন এইরকম একটা আশঙ্কা ছিল, এই জন্য তার আশাবাদ সত্ত্বেও যায়নি যাতে কোনো ধরনের কোলিশন না হয়। কিন্তু তিনি অন্তত এক গজ পিছিয়ে ছিলেন কালকে রায়ান বার্লের ক্যাচের ক্ষেত্রে। এটা যদি করেন, যদি এই স্ট্যান্সটা যদি উনি ইমপ্রুভ না করতে পারেন, তাহলে উইকেট কিপিং হিসেবে উনি শুধু উইকেট কিপিং না, এটা যে কোনো ফিল্ডারের জন্য এটা প্রযোজ্য, কারণ এরকম সিচুয়েশনে যে কোনো ফিল্ডারই পড়তে পারে। এইসব ক্ষেত্রে সাধারণত উইকেট কিপারের উপর বেশি ভরসা রাখা হয়, কিন্তু তিনি সেই জায়গাটাতে আসলে তার যে মান সেই মানের পরিচয়টা কালকে দিতে পারেননি। নিশ্চয়ই। আম, ছোট্ট করে আরেকটা প্রশ্ন জানতে চাই আসলে। মাহমুদুল্লাহ রিয়াদ গতকাল ছিলেন না, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, এটা আসলে অবভিয়াস, কিন্তু তিনি না থাকার পরে আসলে যে ধসটা নেমেছে সেটা মানে তার মানে মাহমুদুল্লাহ রিয়াদ যে জায়গাটা হোল্ড করেন সেই দায়িত্বটাও নেয়ার মতো এখনো কেউ আসেনি। না, অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ এতদিন ধরে বাংলাদেশে খেলছেন, ওনাকে রিপ্লেস করা তো খুবই কঠিন, আর ওনার জায়গাটা নেওয়া আরো কঠিন। আহ, এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় গতকালকে সাকিব ওই পজিশনটাতে ব্যাট করেছে, কিন্তু সাকিবও আমাদেরকে বুঝতে হবে যে প্রায় 1 বছর পরে টি-টোয়েন্টিতে ফিরেছে। একদম এই টি-টোয়েন্টি ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেট আসলে প্রতিপক্ষ যেই হোক এটা খুব খেলনা কোনো বিষয় নয়। আপনি এলাম এবং দেখলাম এবং জয় করলাম, বিষয়টা এরকম না। সাকিবও বা আনফরচুনেটলি সেই রোলটা কালকে নিতে পারেননি। তো এখানে আমাদের তো একটু অভিজ্ঞতার ঘাটতি আছে, আর মাহমুদুল্লাহ যেহেতু এতদিন ধরে খেলছেন, খুব সহজে চাইলেই আমরা তাকে রিপ্লেস করতে পারবো এমনটা আশা করা কঠিন। আম, দেখা যাক আসলে শেষ দুই ম্যাচে বাংলাদেশ আসলে কিভাবে পারফরমেন্স করে সেসব নিয়েও নিশ্চয়ই আমরা আলোচনা করবো। আজাদ মজুমদার, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওদেরকে সময় দেওয়ার জন্য।